नमस्कार बंधुरा एसपेरेंट ओडिसी चैनले आपनादेरके स्वागत और एक नतून भिडियोते आमी निये चले एसेछि। एटी एकटी कारेंट अफेयार्स भिडियो। तो एखाने कारेंट अफेयार्सের সাথে আমি স্ট্যাটিককে রিলেট করে ইকোনমির কিছু কনসেপ্টকে রিভাইজ করাবো। তো চলো শুরু করা যাক। কালকে রিজার্ভ ব্যাংক মনিটারি পলিসির কমিটি মিটিংয়ে ঠিক করা হয়েছে যে রেপো রেটকে আনচেঞ্জ রাখা হবে, মানে প্রিভিয়াসলি যেটা ছিল সেটাকেই রাখা হবে 6.5%। ওকে, তো এটা তো না হয় ঠিক আছে যেটা রেখেছে, বাট এখান থেকে কিছু ইকোনমির খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে সেগুলোকে আমি রিভাইজ করার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করা যাক মনিটারি পলিসি। আচ্ছা, মনিটারি পলিসি কাকে বলে জানো? মনিটারি পলিসি হলো এমন একটা ম্যাক্রো ইকোনমিক পলিসি যেটা বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করে। যেমন ভারতের ক্ষেত্রে আরবিআই, ইউএসের ক্ষেত্রে ইউএস ফেডারেল রিজার্ভ, তারা ডিসাইড করে ইকোনমির মধ্যে কতটা মানি সাপ্লাই আছে বা কতটা মানি সাপ্লাইয়ের প্রয়োজন, কি ইন্টারেস্ট রেট থাকতে হবে এবং ব্যালেন্স অফ পেমেন্টের কি কন্ডিশন আছে, এই সবগুলো তারা ডিসাইড করে আর কি। তো এই মনিটারি পলিসিকে আমাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো কোয়ান্টিটেটিভ আর একটা হলো কোয়ালিটেটিভ টুল। দেখো, কোয়ান্টিটেটিভ টুলস মানে এটা নামের থেকে বোঝা যাচ্ছে কোয়ান্টিটি, যেখানে কিছু নাম্বারের সাথে মানে সংযোগ আছে আর কি, যে নাম্বার নিয়ে কাজ কারবার হবে। যেমন ধরো এর মধ্যে কিছু মানে এটা একটা উদাহরণস্বরূপ সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো, এইসব বিভিন্ন নাম্বার নিয়ে কাজকর্ম হবে। এবং কোয়ালিটেটিভ টুলস হলো এখানে নাম্বারের সাথে কোনো সম্পর্ক নেই, নাম্বার ছাড়া আদার্স যেসব মানে টুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। যেমন পিএসএল মানে ওই প্রায়োরিটি সেক্টর লেন্ডিং নর্মস, মরাল সুয়েশন, আদার্স যেসব কনসেপ্টগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো এগুলো আস্তে আস্তে দেখি আর কি। দেখো, প্রথমেই শুরু করা যাক ওই মনিটারি পলিসির কোয়ালিটেটিভ টুলস দিয়ে, যেগুলোর থেকে মানে কোশ্চেন বেশি আসে আর কি। যেমন ধরো এটা ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ওই মানি অ্যান্ড ব্যাঙ্কিং, যেটার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রচুর কোশ্চেন আসে। তো সিআরআরের ফুল ফর্ম হলো ক্যাশ রিজার্ভ রেশিও। দেখো, এটা হলো যেমন নাম থেকে বোঝা যাচ্ছে ক্যাশ রিজার্ভ। ব্যাংক যে ডিপোজিটটা পাবে, ধরো সাপোজ আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে আজ আমি 100 টাকা ডিপোজিট করলাম, তো এই 100 টাকা ডিপোজিটটা তো ব্যাংকের কাছে থাকবে। তো এই ডিপোজিটের মধ্যে কিছু অংশ ব্যাংক আরবিআইয়ের কাছে এটা জমা রাখবে আর কি, যে এটা আরবিআইয়ের কাছে তাকে ডিপোজিট রাখতে হবে। তো এটাতে কোনো ইন্টারেস্ট পাবে না, যে ব্যাংক আরবিআইয়ের কাছে কিছু রাখছে মানে যে আরবিআই তাকে ইন্টারেস্ট প্রোভাইড করবে সেটার দরুন এটা দেবে না। কিন্তু এটা ম্যান্ডেটরি, মানে এটা আরবিআই অ্যাক্টে মেনশন আছে, তো এটা বাধ্যতামূলক প্রত্যেকটা ব্যাংকে রাখতে হবে। বর্তমান দিনে এটার পার্সেন্টেজ হলো 4%। মানে ধরো আমি যদি 100 টাকা আজ ব্যাংকে জমা রাখি, সেই 100 টাকার 4 টাকা আরবিআই ব্যাংক কিন্তু জমা করবে। সেরকমভাবে হলো স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, এসএলআর, এটাও একটা গুরুত্বপূর্ণ টুল। তো এই এসএলআর হলো যে যেমন এখানে বললাম যে কিছু ফান্ড মানে ওই 100 টাকার কিছু অংশ ব্যাংক আরবিআইয়ের কাছে জমা করবে, এখানে এসএলআরে হলো ব্যাংক তার নিজের কাছে রাখবে, এটা আরবিআইয়ের কাছে জমা করতে হবে না, নিজের কাছে রাখবে। হয় সে ক্যাশের মাধ্যমে রাখতে পারে বা গভর্নমেন্ট সিকিউরিটি, গোল্ড, বিভিন্ন যে ফর্মগুলোতে আছে সেইগুলোতে সে রাখতে পারে। বাট সে টাকাটা সে লোনের জন্য মানে কাউকে দিতে পারবে না, যে ব্যাংকের কাছে যেমন লোন আমরা নিই সেটা ওই ফান্ডটা সে ডিস্ট্রিবিউট করতে পারবে না লোনের জন্য। তো এই পার্সেন্টেজটা হলো বর্তমান দিনে 18%। তো এখানে কি হলো, ধরো আমি আজ 100 টাকা ব্যাংকে জমা করলাম আমার ডিপোজিট সেভিংসে, তো সেটাতে 4 টাকা ব্যাংক আরবিআই রাখলো এবং 18 টাকা তার নিজের কাছে বিভিন্ন ফর্মে রাখলো। যেমন এখানে ধরো কোনো আরবিআইয়ের কাছে সিআরআরে কোনো ব্যাংক ইন্টারেস্ট পায় না, বাট এখানে গভর্নমেন্ট সিকিউরিটি বা গোল্ডে তার কিছু ইন্টারেস্ট পাওয়ার চান্স থাকে। কিন্তু এটাও ধরো তোমার মানে ম্যান্ডেটরি, কারণ এটা আছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এ এটা মেনশন করা আছে, মানে ব্যাংকের কাছে এটা বাধ্যতামূলক রাখতে হবে। তো তারপরে একটা কোশ্চেন আসতে পারে যে এত টাকা যে ধরো প্রায় 100 টাকার মানে 22%, 18 + 4, বা এটা টাইম টু টাইম তোমার ধরো আপ ডাউনও হয়, কোনো সময় বাড়ায় কোনো সময় কমায়, যে এটা কেন হয় আর কি, যে কেন রাখতে হবে, যে পুরোটাই তো লোনের জন্য দিলে আরও বেশি লোক লোন পাবে, ইকোনমিতে আরও বুস্ট হবে, যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, ফ্যাক্টর তো থাকে। কিন্তু কেন? এটা হলো যে ব্যাংক রান সিচুয়েশনে মানে কেন, তো হঠাৎ করে কোনো কারণে যে ব্যাংকের
যে ব্যাংকের কোনো নিউজ চলে এলো যে বা কোনো একটা ফেক নিউজ ছড়ালো যে এই ব্যাংকে আর টাকা নেই বা এই ব্যাংকটা হয়তো ডুবতে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে তখন হবে কি যে ব্যাংকে যত ডিপোজিটার আছে তারা একসাথে সব ব্যাংকে এসে পর জড়ো হবে তাদের ডিপোজিটের টাকা নেওয়ার জন্য। তো সেই সিচুয়েশনের সময় ব্যাংকের কাছে তো অত এক্সেস লিকুইডিটি থাকবে না, তো সেই লিকুইডিটিটাকে মেনটেন করার জন্য এই কিছু ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও মানে সিআরআর এসএলআরকে ব্যাংকের মেনটেন করতে হয়। তেমনভাবে যেমন দেখো সিআরআর এটা ব্যাংক টাইম টু মানে আরবিআই টাইম টু টাইম ডিসাইড করে নিজের, কিন্তু এসএলআরের একটা সিলিং লিমিট আছে। এই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টেই এসএলআরের লিমিট আছে। ধরো এখন যেমন বর্তমান দিনে বললাম 18% এসএলআর, এটার এসএলআরটা 40%-এর অ্যাবাভ কোনো দিন হবে না, যে এসএলআর যে 40%-এর বেশি কোনো দিন হবে না, এটা এই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টেরতেই লেখা আছে। ঠিক আছে, চলো এর পরের কনসেপ্টগুলোতে দেখা যাক। ছোটো ছোটো দেখো রেটস, যে ব্যাংক রেট ডিসাইড হয় আর কি যে কোয়ান্টিটেটিভ টুলসে, যেমন ধরো বিভিন্ন যেমন হয় রেপো, যেমন প্রথমে ইন্ট্রোডাকশন পেজটায় বললাম যে রেপো রেটকে ফিক্স রেখেছে। রেপো কি, রিভার্স রেপো কি, এমএসএফ কি, ব্যাংক রেট কি, এগুলো ধীরে ধীরে আলোচনা করছি। তো প্রথমে শুরু করা যাক রেপো এবং রিভার্স রেপো রেট দিয়ে। রেপো রেট হলো এমন একটা রেট যে রেটে ব্যাংক তার ক্লায়েন্টকে, যে ব্যাংক বলছি আরবিআই তার ক্লায়েন্টকে শর্ট টার্মের জন্য টাকা ধার দেয়। তো আরবিআইয়ের ক্লায়েন্ট কারা? আরবিআইয়ের ক্লায়েন্ট হলো ব্যাংক বা বিভিন্ন যে নন ব্যাংক এন্টিটিগুলো, সেইগুলোকে আরবিআই কিছু টাকা শর্ট টার্মের জন্য কিছু টাকা ধার দেয়। তো তার এগেনস্টে কিছু কোলাটারাল লাগতে হয়, যে কিছু গভর্নমেন্ট সিকিউরিটি ট্রেজারি বিল আরবিআইয়ের কাছে জমা রাখতে হয় অ্যাজ এ কোলাটারাল। তো এটা শর্ট টার্ম লোন, যেহেতু এটা মানে টার্মটা হলো যে ওভারনাইট, মানে 1 দিন থেকে 14 দিন, এই শর্ট টার্ম পিরিয়ডের মধ্যে যে ধরো ব্যাংক বা কোনো নন ব্যাংক এন্টিটি টাকা শর্ট পড়লো, তখন সে আরবিআইয়ের কাছ থেকে এই রেটে লোন নিতে পারে আর কি। ঠিক আছে, এর উল্টোটাই ঠিক হলো রিভার্স রেপো রেট। মানে ধরো এখানে যেমন ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে আর কি তার প্রয়োজনে, এখানে করবে কি ব্যাংকের ধরো এক্সেস কিছু ফান্ড আছে, সেটা সে আরবিআইয়ের কাছে পার্ক করলো আর কি, যে কিছু সময়ের জন্য আমি আরবিআইয়ের কাছে ওটা আমি রাখলাম কিছু ইন্টারেস্টের জন্য। সেই যে টাকাটা ব্যাংক আরবিআইয়ের কাছে পার্ক করবে, সেটাতে সেই কিছু পিরিয়ডের জন্য আরবিআই তাকে ব্যাংকে ইন্টারেস্ট দেবে আর কি। এটারও পিরিয়ডটা সেম ওই 14 দিনের পিরিয়ড থাকে। তো হয় কি ধরো মানে রিভার্স রেপোটার ইন্টারেস্টটা কিছু কম হয়। তো যেমন ধরো এখানে আগে বললাম যে বর্তমানে রেপো রেট চলছে 6.25%, তো এখানে হয়তো রিভার্স রেপো চলবে তার থেকে হয়তো প্রায় 1% কম, 5.2%। এটা কম রাখা হয় কারণ কি, যদি এখানে ওই মানে রেপো রেটের সাথে সমান রেখে দেওয়া হয় তাহলে ব্যাঙ্কগুলো কাজ করবে না। ব্যাঙ্ক কী করবে, যে নিজের যে এক্সেস ফান্ডটা আছে সে আরবিআই পার্ক করে নিশ্চিন্তভাবে থেকে যাবে। তো ওই যে মানে তাহলে ব্যাংকের টাকাও হলো আর কোনো কাজও করতে হলো না। তো ব্যাংক যাতে এই মানে গোড়ে না হয়ে যায়, মানে গোড়ামি না করে, সেই জন্য এইটার রেটটা কম রাখা হয় আর কি। ঠিক আছে, এই তো হলো রেপো রেট এবং রিভার্স রেপো রেট। আচ্ছা, এইগুলো কেন বাড়া কমানো হয়? যে হঠাৎ করে আজকে ব্যাংক ধরো আরবিআই আর কি মন যাচ্ছে যে আজকে আমি মানে বাড়াই কমাই, যে এটার জন্য তো কিছু তো একটা থাকবে কেন করা হয়, হোয়াইটা ক্লিয়ার থাকতে হবে যে সিআরআর এসএলআর বাড়াচ্ছে কমাচ্ছে, রেপো রেট রিভার্স রেপো রেট বাড়াচ্ছে কমাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণটা হলো বর্তমান দিনে যে ইনফ্লেশন টার্গেটিং। বর্তমান দিনে গভর্নমেন্ট আরবিআইকে দায়িত্ব দিয়েছে যে তোমাকে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখতে হবে। কোনো ইকোনমির মধ্যে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখা খুবই জরুরি। বর্তমান দিনে তার টার্গেট হলো তোমার 4+-2, মানে 4%-এর থেকে তুমি 2% হয় বেশি হতে পারবে বা 2% কম। এই মানে উইন্ডোটার মধ্যে তোমাকে থাকতে হবে, যে 4% থেকে মানে 4+-2তে তোমাকে থাকতে হবে। তো সেটার জন্য আরবিআইকে ইনফ্লেশনকে ফাইট করার জন্য এই সব মানে টুলসগুলোর আচ্ছা, এই ইনফ্লেশন টার্গেটিংয়ের দায়িত্ব দেওয়া আছে মনিটারি পলিসি কমিটির উপরে। তো তার আগে ইনফ্লেশন সম্বন্ধে আমরা জেনে নিই। ইনফ্লেশন হলো যে মানে মুদ্রাস্ফীতি, বাংলাকে এটা বলে যে কোনো এক পিরিয়ডে মানে কোনো এক সময়ের মধ্যে ইকোনমির মধ্যে যে প্রচুর পরিমাণে টাকা চলে এলো, এবং মুদ্রাস্ফীতি মানে যে কোনো জিনিসের দাম ধরো ঝরঝর করে বাড়ছে, সেটাকে মুদ্রাস্ফীতি হয়। তো মানে ইনফ্লেশনকে ফাইট করার জন্য যে কোনো ইকোনমিতে যদি ইনফ্লেশনের সিচুয়েশান আসে, তখন মানে সেন্ট্রাল ব্যাংকের কী করণীয়, মানে আরবিআই কী করবে ভারতের ক্ষেত্রে? সে করবে কি, তার সিআরআর এসএলআরকে বাড়াবে। যদি ধরো সিআরআর বললাম 4% আছে, সেটা সে তার বাড়ি হয়তো 10% করলো, যে
এক্সেস যে লিকুইডিটিটা আছে না মার্কেট থেকে, সেটা সে অ্যাবজর্ব করে নেবে, মানে ইকোনমিতে যতটা টাকা আছে। সিআরআর বাড়াবে, এসএলআর বাড়াবে, রেপো বাড়াবে, এমএসএফ, ব্যাংক রেট, এই সবগুলো ইকোনমিতে বাড়াবে। তাহলে কি অটোমেটিক লোনের ইন্টারেস্ট রেটটাও বেশি হবে, তাহলে মানুষ কম লোন নিতে আসবে ব্যাংকের থেকে। তাহলে কম লোন নিতে আসবে মানে তাহলে মানুষের কাছে টাকাটা কম যাবে, আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো মার্কেট থেকে কিনে নেবে, সরি মানে বিক্রি করে দেবে। এটা একটু মানে রিভার্স হয়ে গেছে আর কি, মানে এইটা হবে এই দিকটাতে আর এইটা হবে একদিকে, মানে ইনফ্লেশন ফাইট করার জন্য আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে সেল করবে। মার্কেটে সেল হলে কী করবে, পাবলিকের কাছে থাকবে গভর্নমেন্ট সিকিউরিটি এবং পাবলিকের টাকাটা আরবিআইয়ের কাছে চলে আসবে। তেমনভাবে ডিফ্লেশন, মানে কোনো কোনো সময় যেমন এখানে ইনফ্লেশনে বললাম যে প্রচুর দাম বেড়ে যায়, কিন্তু ডিফ্লেশনের ক্ষেত্রে দাম অনেক পরিমাণে কমে যায় এবং ইকোনমিতে টাকার সংখ্যাটাও তুলনামূলক কমে আসে। তখন হয় কি, আরবিআইকে মার্কেটের লিকুইডিটি ইনজেক্ট করতে হয়, যে মার্কেটে টাকা প্রোভাইড করতে হয়। তখন তো সে সিআরআর কমাবে, এসএলআর কমাবে, রেপো, এমএসএফ এই সবগুলো কমাবে এবং গভর্নমেন্ট সিকিউরিটিগুলোকে মার্কেটে সে তোমার মানে কিনবে আর কি। মার্কেটে কিনলে তাহলে কি পাবলিকের কাছে তোমার টাকা চলে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের আসা যাক যে একটু আগে বললাম না, এই যে এমএসএফ কি, এমএসএফ হলো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এর মানেটা কি, এর মানে হলো যে ধরো ব্যাংক বললাম না যে ওই রেপো রেটের সময় তার কিছু কোলাটারেলকে রেখে পরে কিছু টাকা নেবে আরবিআইয়ের কাছ থেকে। এমএসএফের ক্ষেত্রে হলো যে এমএসএফের ক্ষেত্রেও সেম, কোলাটারেল টাকা নেওয়ার জন্যই সে নেবে, কিন্তু তার কোলাটারেলটা হবে তোমার ওই এসএলআর কোটা থেকে। যে বললাম যে এসএলআরে কিছু টাকা রাখছে, এটা এসএলআর কোটার যে কোলাটারেলগুলো থাকবে গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল, ওই এসএলআর কোটার সিকিউরিটিগুলো সেইগুলোকে প্লেজ করে পরে আরবিআইয়ের কাছ থেকে টাকা নেবে। এবং ব্যাংক রেটটা কি জানো, ব্যাংক রেট হলো ধরো এই রেপো রেট আর রিভার্স রেপো রেটটা হলো রিলেটিভলি নিউ কনসেপ্ট। এটা এসেছে প্রায় তোমার ধরো 2000-এ, কিন্তু তার আগে হতো কি, তার আগে এই ব্যাংক রেটের মাধ্যমেই ওই বিভিন্ন ব্যাংকরা আরবিআইয়ের কাছ থেকে টাকা নিত। তো যখন যখন এই রেপো রেট চলে আসে, তারপর থেকে ব্যাংক রেটে ইন্টারেস্টটা খুব মানে ডরমেন্ট হয়ে গেছে আর কি। এই রেটে অনেকজন কাজই হয় না, এখন ওই রেপো রিভার্স রেপোতেই চলে এসেছি। আচ্ছা, তো রেপো রিভার্স হলো। এরপরে আমি এই রেপো রেট সম্বন্ধেও আরও কিছু কনসেপ্ট আছে, মানে এরই এক্সটেন্ডেড, সেইগুলো আলোচনা করব। যেমন হলো ধরো লং টার্ম রেপো অপারেশন। যেমন রেপোর জন্য কি বলেছিলাম, রেপোতে আমি 14 দিনের একটা মানে শর্ট টার্মের লোন, 14 দিন। তো এখানে রিভার্স রেপো হলো যে এটা 1 থেকে 3 বছরের এলটিআরও, মানে রিভার্স রেপো বলছি, লং টার্ম রেপো। এটার উইন্ডো হলো 1 থেকে 3 বছর, 1 থেকে 3 বছর পর্যন্ত সে টাকা নিতে পারে। এটা ওই করোনার সময়তে আর কি, যখন মার্কেটে লিকুইডিটি ইনজেক্টের প্রয়োজন ছিল, মানুষের হাতে টাকা দেওয়ার প্রয়োজন ছিল, তখন আরবিআই এই লং টার্ম রেপোটাকে চালু করেছিল। তো এখনও বর্তমানে সেটা চালুই আছে। এরপর হলো টিএলটিআরও, মানে টার্গেটেড লং টার্ম রেপো অপারেশন। দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে এর জন্য কিছু টার্গেট ধার্য করা আছে। এটাও হলো লং টার্ম লোন, সেম পিরিয়ড ওই 1 থেকে 3 বছরের মধ্যে, বাট কিছু টার্গেট আছে। যে টাকাটা ব্যাংক ধার নেবে তার কিছু টাকা হয়তো বন্ড মার্কেটে ইনভেস্ট করতে হবে, বা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে দিতে হবে, বা যে কোনো একটা, যেমন আরবিআই ডিসাইড করবে সেই হিসাবে ব্যাংকে তার কিছু অংশ টাকা সেই জায়গায় তাকে ইনভেস্ট করতে হবে। এইটা হলো টার্গেটেড রেপো অপারেশন, ঠিক আছে। এরপরে ধরো যে মনিটারি পলিসি, যে কথাটা বললাম যে মনিটারি পলিসি তোমার যে ডিসিশানগুলো নেয় যে ওই রেপো রেট বাড়ানো কমানো, এই মনিটারি পলিসি কমিটিটা কি, এই যে যারা ডিসিশানটা নেয়, মনিটারি পলিসিটা এটা হলো একটা স্ট্যাচুটারি তোমার কমিটি। এটা ওই যে আমাদের আরবিআই অ্যাক্ট 1934-এর ব্যাকিংয়ে এটা তৈরি হয়েছে। এটা 2016 সাল থেকে এই মনিটারি পলিসি কমিটি তাদের ডিসিশন দেয় আর কি। এদের তোমার মানে বছরে 4টা মিটিং করে, মানে কোয়ার্টারলি একটা করে মিটিং করতে হয় এদের। সেখানে তারা তাদের ওই রেপো রেট কী হয় এই সবগুলো ডিসাইড করে। আচ্ছা, তো এই মনিটারি পলিসি কমিটিতে টোটাল তোমার 6 জন মেম্বার থাকে, টোটাল 6 জন। তার আরবিআই সাইড থেকে থাকে 3 জন এবং গভর্নমেন্ট সাইড থেকে থাকে 3 জন। দেখো এইগুলো থেকে এমসিকিউ খুঁটি আসে যে কতজন মেম্বার, 12 জন মেম্বার। আরবিআই সাইড থেকে কতজন, গভর্নমেন্ট সাইড থেকে কতজন। আচ্ছা, আর এই মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান থাকে আমাদের আরবিআই গভর্নর। এইগুলো থেকে এমসিকিউ থাকে, মাঝে মাঝে হয়তো এমসিকিউতে বলে দিল যে এই চেয়ারম্যান হলো ফাইন্যান্স মিনিস্টার। ইকোনমিক টার্ম শুনলেই হয়তো আমরা আগে দিয়ে চলে আসতে পারি ফাইন্যান্স মিনিস্টার, বাট এখানে হলো এর চেয়ারম্যান হলো আরবিআইয়ের গভর্নর, ঠিক আছে। এই আরবিআইয়ের তরফ থেকে থাকে 3 জন মেম্বার, তার মধ্যে এক্স অফিসিও থাকে আমাদের আরবিআই গভর্নর।
আর একজন থাকে ডেপুটি গভর্নর, যিনি এই মনিটারি পলিসির ডিসিশনগুলোর মধ্যে থাকে, ডেপুটি গভর্নর, এবং আদার্স একজন মেম্বার থাকে যেটাকে ওই আরবিআই সেন্ট্রাল বোর্ড সেটাকে নমিনেট করে আর কি। আর এদের টেনিওর হলো যে যার যেরকম মানে এক্স অফিসিও টেনিওর তারা সেই হিসাবে থাকে। যেমন ধরো আরবিআইয়ের গভর্নরের টেনিওর যেমন থাকে 3 বছর, যার যেরকম এক্স অফিসিও টেনিওর সেই রকম। আর গভর্নমেন্ট সাইড থেকেও 3 জন থাকে। তো এই গভর্নমেন্ট সাইড থেকে 3 জন আসে কোথায়? এটা একটা সিলেক্ট কমিটি তাদেরকে সিলেক্ট করে, এবং যার হেড থাকে ক্যাবিনেট সেক্রেটারি মানে হেডেড কমিটিতে তাদেরকে ডিসাইড করা হয়, এবং এদের টেনিওর থাকে তোমার 4 বছর। এদের কোনো রিঅ্যাপয়েন্টমেন্টও হয় না। বাট এই আরবিআই সাইডদের লোকের রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। যেমন ধরো আরবিআইয়ের গভর্নর যেমন বর্তমানে আছে শক্তিকান্ত দাসের, তিনি মানে 3 বছর টেনিওর কমপ্লিট করার পর আবার নতুন টেনিওর করছে, তাই তিনি রিঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে আর কি। ঠিক আছে, এই হলো। আর এই মনিটারি পলিসি কমিটির দায়িত্ব থাকে ওই যে বললাম 4+-2 ইনফ্লেশন যে টার্গেটটা করা। আচ্ছা, আরেকটা এখানে কনসেপ্ট বলে রাখি, এখানে ধরো এটা তো টার্গেট ওরা রাখলো 4+-2, তো এরা যদি টার্গেটটা পূরণ করতে না পারে তখন কি হবে? যে টার্গেট তো একটা দিয়ে দিয়েছে গভর্নমেন্ট, এটা যদি পূরণ করতে না পারে, দেখো তখন কিছুই হবে না। যদি 3টা কনজিকিউটিভ পরপর কোয়ার্টার, মানে ধরো 3 মাস মানে 9 মাস যদি ধরো এই কমিটি তাদের এই টার্গেটটা পূরণ করতে তারা ব্যর্থ হয়, মানে ধরো যে যেমন ধরো কিছুদিন আগেই হলো আর কি, 3টা কনজিকিউটিভ কোয়ার্টার তারা তাদের টার্গেট পূরণ করতে পারেনি, তখন তাদেরকে তোমার ওই গভর্নমেন্টকে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হয়, বা তাদেরকে ওই বলতে হয় যে আমরা কেন এটা পূরণ করতে পারলাম না, রিজনটা তাদেরকে দিতে হয়। আর কোনো কিছু নয়, যে রিজনটা দিতে হয় যে কেন আমরা পূরণ করতে পারলাম না। যেমন কিছু ব্যাকিং নয়, যে এমন কিছু নয় যে তাদেরকে ওখান থেকে হাঁটিয়ে দিল, কমিটি চেঞ্জ করলো, এরকম কিছু নয়। ক্রিটিসিজম হয় মিডিয়াতে যে পাচ্ছে না এত ইনফ্লেশন মুদ্রা। আচ্ছা চলো, এরপরে যে ওখানে কিছু ছেড়ে এসেছিলাম যে কোয়ালিটেটিভ টুলগুলো, এখানে কোয়ালিটেটিভ টুলে যেমন ধরেছি মরাল সুয়েশন মানে ধরো যে মরালি প্রেসার দেয়। হয়তো কী করলো, আরবিআই গভর্নর মিডিয়াতে এসে একটা পাবলিক স্টেটমেন্ট দিল যে হয়তো আমরা দেখো রেপো রেট কমাচ্ছি, বাট ব্যাংক তাদের রেটটাকে পাবলিকের কাছে ট্রান্সফার করছে না। বর্তমানে ধরো এখনকার দিনে যে খুব ট্রেন্ডিং আছে তোমার ওই ফ্রিবিজ, যে ফ্রিতেই সব কিছু দেওয়া, ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি টাকা, এইগুলোতে আর কি ইকোনমিতে মানি ইনজেক্ট হচ্ছে, সাবসিডির জন্য মানি ইনজেক্ট হচ্ছে। তো আমরা কীভাবে ইনফ্লেশন করবো? এই মরাল সিচুয়েশন, এটা মিডিয়া প্রেসার, একটা এক্সটার্নালি একটা প্রেসার ক্রিয়েট করার জন্য। আর আছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং নর্ম, যেমন হয়তো আমাদের ব্যাঙ্কিং সেক্টরে বলা আছে যে প্রত্যেক ব্যাংককে সে যত লোন দেবে তার 40% লোন কিন্তু প্রায়োরিটি সেক্টর যে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে তাদেরকে 40% কিন্তু এই পিএসএলভি কোটা তাদেরকে পূরণ করতে হবে। তো হয়তো পিএসএলভির কোটাটা টাইম টু টাইম বাড়ালো, যে এখান থেকে কী হবে মনিটারি পলিসিতে যদি ধরো যে বললো যে আমরা এমএসএমই সেক্টরের জন্য এত % লোন ধার্য করলাম, তো সেখানে কী হলো, এমএসএমই সেক্টর বেশি লোন পেলে সেখানে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, বেশি লোক কাজ পাবে, বেশি কাজ পেলে পয়সা পাবে, সেই পয়সা থেকে খরচা করবে, ইকোনমি অটোমেটিক্যালি মানে তোমার গ্রো হতে থাকবে আর কি। এই হলো আর কি একটা ছোট্ট কনসেপ্ট। এটা যখন আমি ইকোনমির চ্যাপ্টার ওয়াইজ সব নিয়ে আসবো আর কি, কিছুদিন পর থেকে আমি ইকোনমি দিয়ে শুরু করবো, চ্যাপ্টার ওয়াইজ যখন ইকোনমি পড়াবো তখন এই সবগুলো আরও ডিটেলসে আলোচনা করবো। এটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি রিভিশনের চেষ্টা করলাম। কেমন লাগলো বলো, সাপোর্ট করো, যে আর যদি কোথাও খামতি হচ্ছে সেটাও আমাদেরকে জানাও। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।